বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কামরুন্নেসা অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি নাজমুন নাহার হোসেন তোমাদেরকে অর্থনীতি ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা আল্লাহর রহমতে ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো আশা করছি। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদেরকে পঞ্চম অধ্যায় পড়াচ্ছিলাম। সে অধ্যায়ের কিছু অংশ বাকি আছে। আজ আমি সেটুকু এবং ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা অর্থনীতি বই, খাতা, কলম নিয়ে বসে পড়ো। এখন তোমরা ষষ্ঠ অধ্যায়ের পাঠ শিরোনাম খাতায় লিখে নাও, জাতীয় আয় ও এর পরিমাপ। চলো আমরা মূল পাঠে যাই। আজকের আলোচনায় থাকছে কি তাহলে? বাংলাদেশের বাজার ব্যবস্থা, যেটা গত ক্লাসে বাকি ছিল। তারপরে দেখব আমরা জাতীয় আয়ের ধারণা এবং এর মধ্যে কি কি কনসেপ্ট আছে সেগুলো দেখে নিব। এরপরে পড়ব আমরা কি জিডিপি পরিমাপ পদ্ধতি। তারপর মাথাপিছু মোট দেশজ উৎপাদন বলতে আমরা কি বুঝি এবং জিডিপির নির্ধারক সমূহ কি কি। তারপরে দেখব জিডিপির হিসাবের বাইরে যে জিনিসগুলো আছে সেগুলো। চলো তাহলে মূল পাঠে যাই। বাংলাদেশের বাজার ব্যবস্থা। গত ক্লাসে বিভিন্ন ধরনের বাজার নিয়ে আমরা আলোচনা করেছি। সেখানে ছিল পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, অলিগোপলি বাজার, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, এগুলো। এখন আমরা দেখব বাংলাদেশের বাজার ব্যবস্থায় কোন ধরনের বাজার আমরা দেখতে পাই। আমরা বাস্তব উদাহরণে যাই। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার তোমরা জেনেছ যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে এবং কোনো একজন উৎপাদক বাজারকে কি করতে পারে না, প্রভাবিত করতে পারে না, মানে যোগানের উপরে কোনো প্রভাব বিস্তার হয় না। বাংলাদেশে আসলে এই ধরনের পুরোপুরি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার দেখা যায় না, তবে এর কাছাকাছি বাজার লক্ষ্য করা যায়। যেমন তোমরা চিন্তা করো ধানের বাজার নিয়ে, সেখানে বহু সংখ্যক ক্রেতা বিক্রেতা থাকে এবং সেখানে কোনো একজন উৎপাদক ধানের যে প্রচলিত দাম আছে সে দামের উপর প্রভাব বিস্তার করতে পারে না। এবং অন্যান্য খাদ্যশস্য যেমন মাছ, মুরগি, ডিম, এগুলোর বাজারও পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কাছাকাছি। তবে আবার কিছু কিছু সেবার বাজারও দেখা যায়, সেখানেও তাই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কাছাকাছি। যেমন রিক্সা পরিবহন বা গাড়ি পরিবহন, এগুলো। এবার চিন্তা করে একচেটিয়া বাজার নিয়ে। বাংলাদেশে যে উৎপাদিত দ্রব্যগুলো বললাম, যে ধান, চাল, ডাল, এগুলোর ক্ষেত্রে একচেটিয়া বাজার দেখা যায় না, তবে আমদানিকৃত পণ্য কিংবা সেবার ক্ষেত্রে একচেটিয়া বাজার দেখা যায়। যেমন জ্বালানি তেল। জ্বালানি তেলের একমাত্র আমদানিকারক হচ্ছে কি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, সেহেতু এটা হচ্ছে একচেটিয়া বাজার। আবার ঢাকা শহরে পানি, গ্যাস, বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রেও একচেটিয়া বাজার আমরা দেখি। তারপর রেলপথে যাতায়াত, এটা হচ্ছে একচেটিয়া বাজারের উদাহরণ, কারণ হচ্ছে এটি একটি একক প্রতিষ্ঠান। এখন দেখো একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বাংলাদেশে এক্ষেত্রে কি দেখি আমরা। বিভিন্ন পণ্যের বাজার আছে যেগুলো বাংলাদেশে একচেটিয়া প্রতিযোগিতামূলক, যেমন বিভিন্ন খাদ্যদ্রব্য, তারপর বিভিন্ন পারফিউম, এই ক্ষেত্রে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার দেখা যায়। আবার বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, এই ক্ষেত্রেও একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা আমরা দেখতে পাই। এই ছিল পঞ্চম অধ্যায়ের বাকি যেটুকু ছিল সেটুকু দেখলে তোমরা। এখন চলে যাও ষষ্ঠ অধ্যায়ে। ষষ্ঠ অধ্যায়ে হচ্ছে জাতীয় আয় নিয়ে। এখন প্রথমে তোমরা জেনে নাও যে জাতীয় আয় কেন আমাদের পরিমাপ করা দরকার হয়, বা জাতীয় আয় নিয়ে কেন আমাদের জানতে হয়।
যে কোনো দেশের অর্থনৈতিক অবস্থা বোঝার জন্য, অর্থাৎ দেশটি কি উন্নত না উন্নয়নশীল না অনুন্নত সেগুলো নিয়ে ধারণা পাওয়ার জন্য আমাদের জাতীয় আয় নিয়ে আলোচনা করা দরকার। এখন জাতীয় আয়ের প্রথম একটি কনসেপ্ট হচ্ছে মোট দেশজ উৎপাদন। মোট দেশজ উৎপাদন, দেশজ শব্দের মধ্যেই বোঝা যাচ্ছে কি দেশের ভিতরে যে উৎপাদনটা হয়, ইংলিশে যেটাকে আমরা বলতে পারবো কি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, সংক্ষেপে জিডিপি। জাতীয় আয়ের যে কনসেপ্টগুলো আছে সবগুলোই আমরা একটি নির্দিষ্ট সময় নিয়ে চিন্তা করব। সেই নির্দিষ্ট সময়টা সাধারণত 1 বছর। তাহলে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা মোট দেশজ উৎপাদন আমরা কাকে বলতে পারি? একটি নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার বাজার দামের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বা জিডিপি বলে। খেয়াল করো তোমরা সংজ্ঞার দিকে, আমরা চিন্তা করছি কি নিয়ে? চূড়ান্ত দ্রব্য সেবা নিয়ে। তার মানে প্রাথমিক কোনো দ্রব্য এই দেশজ উৎপাদন হিসাবের মধ্যে আসবে না, এবং যে চূড়ান্ত দ্রব্য সেবা নিয়ে আমরা চিন্তা করছি তার বাজার দাম বের করে নিতে হবে, এবং তার সমষ্টিকে বা যোগফলকে আমরা মোট দেশজ উৎপাদন বলতে পারবো। একটা উদাহরণ দিলে তোমরা ক্লিয়ার হবে আরো। চল আমরা উদাহরণে যাই। মনে করো বাংলাদেশের অভ্যন্তরে বছরে 3টি দ্রব্য উৎপাদিত হয়। কি কি দ্রব্য চিন্তা করছি আমরা? ধান, জামা, কলম। মনে করো 100 কুইন্টাল ধান বা 1000 পিস জামা, তারপর 1000 পিস কলম। সেক্ষেত্রে জিডিপি কিভাবে হিসাব করব? সংজ্ঞায় খেয়াল করেছো তোমরা যে আমরা বাজার দাম নিয়ে চিন্তা করব। তাহলে 100 কুইন্টাল ধানের বাজার দাম কিভাবে বের করব? ধানের যে বাজার দাম মূল্য আছে 1 কুইন্টালের, সেটা দিয়ে আমরা 100 কুইন্টাল ধানকে গুণ করব। তারপরে 1000 জামাকেও ঠিক তেমনি জামার বাজার দাম দিয়ে গুণ করব। তারপর হচ্ছে 1000 কলম, তাকেও আমরা কলমের বাজার দাম নিয়ে গুণ করব, এবং সেগুলোর যোগফলই হচ্ছে আমাদের কি বের হবে? জিডিপি। গেল জিডিপির ধারণা। এরপরে আমরা দেখব মোট জাতীয় আয়, ইংলিশে যেটিকে বলে গ্রস ন্যাশনাল ইনকাম বা জিএনআই। এখানেও ঠিক তেমনি 1 বছর নিয়ে চিন্তা করব, এবং সেই আর্থিক বছরে কোনো দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন হয় তার বাজার মূল্যের সমষ্টিকে আমরা মোট জাতীয় আয় বলবো, সংক্ষেপে যেটিকে বলে জিএনআই। খেয়াল করো এখানেও চূড়ান্ত দ্রব্য নিয়ে চিন্তা করছি, তবে এখানে যেটি মোট দেশজ উৎপাদনে যে শব্দটি ছিল না সেটি কি? সেটি হচ্ছে দেশের নাগরিকগণ চিন্তা করছি। এখানে কোনো দেশের নাগরিকগণ নিয়ে আমরা চিন্তা করছি, তার মানে কি দেশের বিদেশের নাগরিকদের কথাও এখানে আসবে, এবং সেখানে দেশের নাগরিকগণ বিদেশে যে আয় করে, আবার বিদেশের নাগরিকদেরকে দিয়ে আমাদের দেশে যে আয় হয় সেটি বিবেচনায় আনতে হবে। তাহলে মোট জাতীয় আয় সমান, অন্যভাবে আমরা কি বলতে পারি? মোট দেশ যোগ নিট উপাদান আয়, এবং এই নিট উপাদান আয়ের মধ্যেই দেশি বিদেশি নাগরিকদের কথা আসবে। তাহলে দেখো নিট উপাদান আয় বলতে আমরা কি বুঝি? নিট উপাদান আয় হচ্ছে একটি দেশের নাগরিকগণ বৈদেশিক বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে, অর্থাৎ বিদেশে সেবা দিয়ে যে আয় করে, এবং বিদেশি নাগরিকগণ আলোচ্য দেশে, অর্থাৎ মনে করো তোমরা উদাহরণ হিসেবে আমাদের দেশকে ধরে নিতে পারো, বিদেশি নাগরিকগণ আমাদের দেশে শ্রম থেকে যে আয় করে তার বিয়োগফলকে আমরা নিট উপাদান আয় হিসাবে ধরে নিব, এবং সেই নিট উপাদান আয় কিসের সাথে যোগ হবে? মোট দেশজ উৎপাদনের সাথে যোগ হবে, এবং সে থেকে আমরা পাবো মোট জাতীয় আয়। একটা জিনিস খেয়াল করো, এই বিয়োগ করে আমরা যে ফলটা পাবো সেই বিয়োগ ফলটা যদি ঋণাত্মক হয় বা নেগেটিভ হয় তাহলে কি হবে? মোট জাতীয় আয়
মোট দেশজ আয়ের চেয়ে কম হবে। আর যদি পজিটিভ বা ধনাত্মক হয় তাহলে মোট জাতীয় আয় মোট দেশজ আয়ের চেয়ে বেশি হবে। এবং বাংলাদেশের ক্ষেত্রে কোনটি সত্য? শেষে যেটি বললাম, অর্থাৎ এটা পজিটিভ হবে বা ধনাত্মক হয়। এবার দেখো এরপরের ধারণে আমরা যাই, নিট জাতীয় আয়, নেট ন্যাশনাল ইনকাম বা জিএনআই। কোনো জাতির মোট জাতীয় আয় থেকে মূলধন ব্যবহারজনিত অপচয় পূরণের ব্যয় বাদ দিলে যা থাকে তাকে আমরা কি বলতে পারি? নিট জাতীয় আয়। খেয়াল করো, মূলধন ব্যবহারজনিত অপচয় মানে যেহেতু উৎপাদন কাজটা কাকে দিয়ে হচ্ছে? মানুষের মাধ্যমে হচ্ছে, সেহেতু মূলধন ব্যবহারে ক্ষয়ক্ষতি হতেই পারে এবং সেই ক্ষয়ক্ষতি পূরণের জন্য আমাদের মেনটেনেন্স দরকার হয় এবং সেই মেনটেনেন্স বাবদ যে খরচটা হয় সেটিকে আমরা কি বলবো? ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স বা ডিপ্রিসিয়েশন। এবং মোট জাতীয় আয় থেকে এই খরচটা যদি আমি বাদ দেই তাহলে আমরা কি পাবো? নিট জাতীয় আয়। এরপরে আমরা দেখি, এই যে এতক্ষণ যে ধারণাগুলো আমরা পেলাম, কি কি? মোট দেশজ উৎপাদন, তারপর হচ্ছে মোট জাতীয় আয়, নিট জাতীয় আয়, এবং এই পরিমাপ করার পদ্ধতি, এই ধারণাগুলো, এই উৎপাদনগুলো বের করার পদ্ধতি আছে এবং সেই পদ্ধতিকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি উৎপাদন পদ্ধতি, তারপরটি হচ্ছে কি আয় পদ্ধতি, পরেরটি হচ্ছে ব্যয় পদ্ধতি। অর্থাৎ 3টি উপায়ে দেশজ উৎপাদন পরিমাপ করা যায়। এখন দেখি আমরা উৎপাদন পদ্ধতিটা কিভাবে আমরা ব্যবহার করি। বাংলাদেশের যে অর্থনীতি সেটিকে 15টি খাতে বিভক্ত করে নেওয়া হয়। যে কোনো অর্থনীতিতেই পরিমাপ করার জন্য সেটিকে কয়েকটি খাতে বিভক্ত করতে হবে। ঠিক তেমনি বাংলাদেশেও তাই, অর্থনীতিকে 15টি খাতে বিভক্ত করে কি করা হয়? এক বছরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার মূল্য যোগ করে মোট দেশজ উৎপাদন নির্ধারণ করা হয়। অর্থাৎ এক্ষেত্রে যেহেতু উৎপাদন পদ্ধতি, সেহেতু উৎপাদনের হিসাব করেই কি বের করা হয়? দেশজ উৎপাদন বের করা হয়। অর্থাৎ উৎপাদনের যে মূল্য, অর্থাৎ যে বাজার দাম, সেটি যোগ করে মোট দেশজ উৎপাদন নির্ধারণ করা হয়। এবার চলে যাও আয় পদ্ধতিতে। আয় পদ্ধতিটা বুঝতে হলে তোমাদের আগে উপকরণগুলো বুঝে নিতে হবে, যে উৎপাদন কাজে যে উপকরণগুলো ব্যবহার করা হয়। উৎপাদন কাজে কোন কোন উপকরণ ব্যবহার করা হয় তোমরা নিশ্চয়ই জানো। কি কি সেটি? ভূমি, শ্রম, মূলধন আর কি? সংগঠন। এই 4টি জিনিস উৎপাদন কাজে ব্যবহার করা হয়। এই 4টি জিনিস উৎপাদন কাজে ব্যবহার করা হয় এবং এই 4টি উপকরণ যে তুমি ব্যবহার করছো তাকে, সেই উপকরণগুলো ব্যবহারের জন্য তোমাকে তার কি দিতে হবে? তার প্রাপ্তি অবশ্যই দিতে হবে। তাকে যদি তুমি পারিশ্রমিক না দাও তাহলে তাকে ব্যবহার করা যাবে না। এবং সে থেকে যে উপকরণগুলো আয় করে সেটি যোগ করে আমরা কি পাবো? মোট দেশজ উৎপাদন পাবো। তাহলে এখন দেখিনি আমরা কোন উপকরণ থেকে কি কি আয় হয়। ভূমি থেকে তোমরা কি পাবে? ভূমি থেকে তারা কি পাবে? আয় পাবে কি? খাজনা। শ্রম ব্যবহার করার জন্য দিতে হবে তাকে কি? মজুরি। মূলধনের জন্য কি দিতে হবে? সুদ। আর সংগঠনের জন্য কি দিতে হবে তাকে? মুনাফা। এবং এই 4টি উপকরণ থেকে প্রাপ্ত 4 ধরনের আয়ের যোগফলকে আমরা কি বলবো? মোট দেশজ উৎপাদন। অর্থাৎ আয় পদ্ধতিতে আমাদের এই দেশজ উৎপাদন আমরা বের করতে পারবো। এরপরে দেখো ব্যয় পদ্ধতি।
জিডিপি হচ্ছে কি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্টটা কি, আগে সেটি আবার মনে করো। কোনো নির্দিষ্ট সময়ে সমাজের সব ধরনের ব্যয়ের যোগফল। মানে জিডিপিতে আমরা নির্দিষ্ট সময়ে যে ব্যয় হয় তার যোগফল থেকে আমরা কি জিডিপি বের করতে পারি। এখানে এবার বুঝে নাও মোট ব্যয় বলতে আমরা কি বুঝি, অর্থাৎ সমাজের মোট ব্যয় বলতে আমরা কি বুঝি। সেটি হচ্ছে কি ব্যক্তি খাতের ভোগ ও বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয় ও নিট রপ্তানি। মোট ব্যয় কি খাতে হয়, সেটা ব্যক্তিগত খাতে হয়, আবার বিনিয়োগের ক্ষেত্রেও হতে পারে, আবার সরকারি খাতেও ব্যয় হতে পারে, আবার নিট রপ্তানি হতে পারে। নিট রপ্তানি কিভাবে বের করবো আমরা, রপ্তানি থেকে কি আমদানি বিয়োগ করে। তাহলে কিছু সিম্বল ইউজ করা হয়েছে এখানে, কি সেগুলো বুঝে নাও, খাতায় লিখে রাখো। ওয়াই দিয়ে আমরা কি বোঝাচ্ছি, ইনকাম বা আয় বা উৎপাদন, সেটা ইকুয়াল টু সি দিয়ে কনজামশন, ভোগের ইংরেজি কি কনজামশন, আর আই দিয়ে ইনভেস্টমেন্ট যেটি বিনিয়োগ, আর জি দিয়ে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এবং আরেকটি কি নিট রপ্তানি যেটি সেটি হচ্ছে কি এক্স বিয়োগ এম, এক্স দিয়ে বোঝাচ্ছে কি এক্সপোর্ট আর এম দিয়ে ইম্পোর্ট। এখন জেনে রাখো তোমরা, এই যে বললাম উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি, এই তিনটি পদ্ধতিতে যে দেশজ উৎপাদন পাওয়া যাবে সেটি মোটামুটি কাছাকাছি হলে পরিমাপটি আমাদেরকে কি ধরে নিতে হবে যে সঠিক আছে। তবে গণনা বা হিসাবে ত্রুটি বিচ্যুতি খানিকটা পার্থক্য হতে পারে, তবে প্রকৃত অর্থে সেটি একই ফলাফল ধরবো আমরা। মানে অল্প কিছু পার্থক্যের জন্য সেটিতে সমস্যা হবে না। আচ্ছা, এরপরে যাই জাতীয় আয়ের আরেকটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট, সেটি কি মাথাপিছু মোট দেশজ উৎপাদন। মাথাপিছু মোট দেশজ উৎপাদন। আচ্ছা শিক্ষার্থীরা, তোমরা এখন একটি দেশের কথা বাদ দিয়ে পরিবারের কথা চিন্তা করো আগে। পরিবারের যদি মাথাপিছু আয় আমরা বের করতে যাই তাহলে আমরা কি করব, সেই পরিবারের মোট যে আয় হয় আর পরিবারের যে কজন সদস্য আয় করে তাকে মোট আয়কে সে সদস্য সংখ্যা দিয়ে নিশ্চয়ই আমরা ভাগ করব, তাহলে আমরা পরিবারের মাথাপিছু আয় বের করতে পারবো। ঠিক তেমনি দেশের বেলাও তাই, আর্থিক বছর তো হিসাবে আনতেই হবে, সেটি প্রথমেই বলেছি। কোনো নির্দিষ্ট আর্থিক বছরে দেশের মোট যে দেশজ উৎপাদন হয় এবং সেই বছরটিতেই যে জনসংখ্যা থাকে সেই জনসংখ্যা দিয়ে যদি আমরা উৎপাদনকে ভাগ করি তাহলে আমরা কি পাবো, মাথাপিছু জিডিপি পাবো। এবং মাথাপিছু জিডিপি বলতে আমরা তাহলে জনপ্রতি বার্ষিক জিডিপিকেও বোঝাই। এবং সূত্রাকারে দেখো কি দেখতে পাচ্ছি আমরা, মাথাপিছু জিডিপি সমান কোনো নির্দিষ্ট বছরের মোট দেশজ উৎপাদন, যেটিকে আমি সংক্ষেপে লিখেছি কি জিডিপি, একই কথা। জিডিপিকে মোট দেশজ উৎপাদনও তোমরা বলতে পারো। সেটিকে আমরা ভাগ করব কি দিয়ে, ওই বছরের মধ্য সময়ের মোট জনসংখ্যা দিয়ে। এবং এই মাথাপিছু জিডিপিটা হচ্ছে কি একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জীবনযাত্রার মানের গড় প্রধান সূচক। অর্থাৎ দেশের অর্থনৈতিক উন্নয়ন কেমন হচ্ছে এবং জীবনযাত্রার মান কীরূপ সেটি আমরা বুঝতে পারি কি দিয়ে, মাথাপিছু জিডিপি দিয়ে। এবং আরেকটি জিনিস বুঝতে পারি আমরা মাথাপিছু জিডিপি দিয়ে, দেশটি কি উন্নত না অনুন্নত না উন্নয়নশীল তাও বুঝতে পারি আমরা মাথাপিছু জিডিপির মাধ্যমে। মাথাপিছু জিডিপি যদি একটি নির্দিষ্ট স্তর ধরা হয়, সেই স্তরে যদি বেশি হয় তাহলে বুঝতে হবে কি দেশটি উন্নত, আর যদি তা থেকে কম হয় তাহলে বুঝতে হবে কি দেশটি অনুন্নত বা উন্নয়নশীল। তবে অবশ্যই এখানে আরেকটি ধারণা এখন প্রচলিত, সেটি কি উন্নত অনুন্নত উন্নয়নশীল না বলে কি বলা হয়, উচ্চ আয়ের দেশ, মধ্যম আয়ের দেশ, এটিকে নিম্ন আয়ের দেশ। ঠিক আছে, এবার চলো আমরা দেখি
জিডিপির নির্ধারকগুলো কি কি, অর্থাৎ কোনগুলো দিয়ে জিডিপি নির্ধারণ করা হয়। মোট দেশজ উৎপাদন কত হবে তা নির্ভর করে কিসের উপরে? দেশের ভূমি, শ্রম, মূলধন, প্রযুক্তি, সচলতা, এই 5টি বিষয়ের উপর নির্ভর করে জিডিপি কত হবে। ভূমি বলতে আমরা কি বুঝতে পারছি? প্রাকৃতিক সম্পদ। এবং এই ভূমির ব্যবহার যদি পর্যাপ্ত হয় তাহলে কি হবে? পর্যাপ্ত হলে দেশজ উৎপাদন বাড়বে। এবং প্রাকৃতিক সম্পদ, ভূমির সাথে সাথে আমরা কি বলছি যে ভূমির সাথে প্রাকৃতিক সম্পদও অন্তর্ভুক্ত। এবং প্রাকৃতিক সম্পদের যদি আমি যথোপযুক্ত ব্যবহার করি বা যথোপযুক্ত ব্যবহার করা সম্ভব হয় এবং কৃষি পণ্য উৎপাদনের জন্য যদি প্রয়োজনীয় উর্বর ভূমি থাকে তাহলে দেশজ উৎপাদন বাড়বে। ফলে কি হবে? ভূমি ও প্রাকৃতিক সম্পদ, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? মোট দেশজ উৎপাদনের গুরুত্বপূর্ণ একটি নির্ধারক। এবার যাই আমরা শ্রমের ব্যাপারে। যে কোনো দেশেরই শ্রম মোট দেশজ উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ নির্ধারক, কিন্তু সেই শ্রম হতে হবে কেমন? দক্ষ এবং কর্মক্ষম, যেটি দেশজ উৎপাদন বাড়াতে সাহায্য করবে। শ্রমিকের সংখ্যা যদি বাড়ে এবং সেই শ্রমিক যদি প্রযুক্তির ব্যবহার যথোভাবে জানে এবং শ্রমিক যদি প্রশিক্ষণপ্রাপ্ত হয় তাহলে দেশজ উৎপাদন বাড়বে। এরপর যাই কিসে? মূলধন। আজকে যে আমরা যে উন্নত দেশগুলো দেখতে পাই বর্তমানে, সেগুলো মোট দেশজ উৎপাদন যে বাড়ছে, তাদের যে মোট দেশজ উৎপাদন যে বেশি, সেটার জন্য কি কাজ করে? মূলধন। আবার অনুন্নত উন্নয়নশীল দেশ যেমন আমাদের দেশ, মূলধনের অভাবের কারণে কি হচ্ছে? মোট জাতীয় আয় ও মোট দেশজ উৎপাদন বাড়াতে সমস্যা হচ্ছে। সুতরাং মূলধন মোট দেশজ উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ নির্ধারক। এরপরে যাই প্রযুক্তিতে। প্রযুক্তি অনেকখানি কাজ করে দেশজ উৎপাদন বৃদ্ধিতে, এবং সেটি নানাভাবে হতে পারে, যেমন নতুন যন্ত্রপাতি আবিষ্কার, তারপর হচ্ছে দক্ষতার উন্নতি, নতুন মালামালের আবিষ্কার, এগুলো। যেমন মনে করো যে কৃষিখাতে কি আগে কি দিয়ে চাষাবাদ করা হতো? লাঙ্গল দিয়ে। এখন ব্যবহার করা হচ্ছে কি? ট্রাক্টর। এবং এখন উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করা হচ্ছে, যেমন যেটিকে সংক্ষেপে বলা হয় উপসি, এবং সেটি ব্যবহার করার ফলে ধানের উৎপাদন বহুগুণে বাড়ছে। এবং একইভাবে উন্নত জাতের বীজ ব্যবহার করে বিভিন্ন সবজি যেমন লাউ, কুমড়া, ঢেঁড়স, এগুলোর উৎপাদনও বর্তমানে বাড়ছে। এবং আসলে কি প্রযুক্তি হচ্ছে কি বাড়িয়ে দেয়? উৎপাদনের উপকরণের উৎপাদনশীলতা বাড়িয়ে দেয়, এবং একই সমান উৎপাদন উপকরণ দিয়ে আমরা অধিক উৎপাদন করতে সম্ভব হয়। এবার দেখো সচলতা। একটি অর্থনীতিতে পিছিয়ে পড়া বা অবনতিশীল যে অর্থনৈতিক কার্যকলাপ আছে সে থেকে যদি আমি সম্পদকে সরিয়ে নেই তাহলে কি হবে? নতুন প্রসারমান যে অর্থনৈতিক কার্যকলাপ, সেখানে সম্পদ ব্যবহার করার ক্ষমতার উপর মোট দেশজ উৎপাদন অনেকখানি নির্ভর করবে। যেমন মনে করো বাংলাদেশে যদি আমি পাট চাষ কমিয়ে কি করতে পারি? ধানের উৎপাদন বাড়াই বা গমের উৎপাদন বাড়াই, ভুট্টার উৎপাদন বাড়াই, তাহলে কি হবে? ভূমি ও অন্যান্য উপকরণের ব্যবহারও বৃদ্ধি করতে হবে। এবার যাই আমরা জিডিপির হিসাবে কোন জিনিসগুলো আমরা আনবো না, সেগুলো কি কি? মূলধনী লাভ ক্ষতি। তোমরা একটি ধারণা খেয়াল করেছো যে মূলধন ব্যবহার করতে গেলে তার ক্ষয়ক্ষতি হয়, এবং সময়ের পরিবর্তনে কি করতে হবে? তখন সে অনুপাতে আমার উৎপাদিত দ্রব্যেরও মূল্যের পরিবর্তন করতে হয়। কিন্তু এই লাভ বা ক্ষতি জিডিপির গণনার মধ্যে আমরা আনব না। কারণ কি? সময়ের ব্যবধানে সম্পদের মূল্য পরিবর্তনজনিত যে লাভ বা ক্ষতি, সেটা কি করে? জিডিপির গণনায় কোনো প্রভাব বিস্তার করতে পারে না।
কারণ এই লাভ ক্ষতি শুধু যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান কি করে, এই লাভ ক্ষতি যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান শুধু কাগজে কলমে হিসাব রাখে, কিন্তু সেটি জিডিপির গণনার মধ্যে আনা হয় না। কারণ কি, যে প্রতিষ্ঠানের লাভ যতটুকু হয় অন্য প্রতিষ্ঠানের এর সমপরিমাণ ক্ষতি হতেও পারে। এরপরে দেখো মাধ্যমিক দ্রব্য সেবা। তোমরা প্রতিটি সংজ্ঞায় প্রতিটি ধারণাতে খেয়াল করেছো আমরা চূড়ান্ত দ্রব্য হিসাবে আনছি, অর্থাৎ চূড়ান্ত দ্রব্যের কথাই আমরা বলছি বারবার। মাধ্যমিক দ্রব্য সেখানে মাধ্যমিক দ্রব্য সেই হিসাবে আনা হবে না। কারণ কি, চূড়ান্ত দ্রব্য যদি আমি একবার নিয়ে আসি হিসাবের মধ্যে, তাহলে মাধ্যমিক দ্রব্যের মূল্য সেক্ষেত্রে এসে যায় বাজার, অর্থাৎ বাজার দাম। মাধ্যমিক দ্রব্য যদি আমি আলাদাভাবে হিসাব করি তাহলে কি হবে, দ্বৈত গণনা হয়ে যাবে সেই পণ্যের। এর জন্য আমরা দ্বৈত গণনা এড়ানোর জন্য মাধ্যমিক দ্রব্য সেবার হিসাবটা জাতীয় দেশজ উৎপাদন হিসাবে আনবো না। তারপর হচ্ছে কি, বিনামূল্যে ব্যবহৃত যে দ্রব্য সেবা হয়, অর্থাৎ যেগুলোর বিনিময় মূল্য নাই, যেমন মায়ের সেবা, তারপর হচ্ছে সন্তানকে মায়ের পাঠদান, এরপর হচ্ছে কোনো গায়ক বা গায়ক কর্তৃক এমনিতে কোনো পারিশ্রমিক বিনা পারিশ্রমিকে গান শোনানো, এগুলো হচ্ছে জিডিপির হিসাবে আনা হবে না। আবার হচ্ছে কি, অতীতে অর্থাৎ পুরাতন গাড়ি পুরাতন বাড়ি অর্থাৎ উৎপাদিত যেগুলো পণ্য অতীতের, সেগুলো বিবেচনায় আনা হবে না। তারপর হচ্ছে কি, সরকারি ঋণের বিপরীতে যে সুদ দেওয়া হয়, যেমন উদাহরণ হিসাবে আমি একটা উদাহরণ তোমাদেরকে বলি। মানে যুদ্ধকালীন সরকার কিন্তু অনেক ঋণ নিতে পারে, ঋণ নিয়েছে, সেক্ষেত্রে জাতীয় উৎপাদনে এগুলা কোনো ভূমিকা রাখে না। এজন্য এই ঋণের সুদও কি জিডিপির হিসাবে আনা হবে না। কারণ ঋণের বিপরীতে যে সুদ, সেটি তোমরা জেনে রাখো, সেটি হচ্ছে কি হস্তান্তর পাওনা, এবং সেটি জিডিপি থেকে বাদ দেওয়া হয়। এরপর হচ্ছে কি, বেআইনি কাজ থেকে যে জাতীয় আয়, অর্থাৎ অনৈতিক যে কোনো কাজ অর্থনীতিতে জিডিপির হিসাবে আনা হয় না। এবার চলো আমরা মূল্যায়নে যাই। এতক্ষণ যে আমরা জাতীয় আয়ের পরিমাপ নিয়ে আলোচনা করলাম, সে থেকে তোমরা কি শিখলাম একটু দেখে নিই। কি বুঝতে পারলে? জনপ্রতি বার্ষিক আয়কে কি বলে? তোমরা উত্তরটা খাতায় লিখো, এরপরে আমি যা বলি তার সাথে মিলিয়ে নাও। সেটিকে কি বলে? মাথাপিছু আয়। তারপরে কোশ্চেন দেখো, মোট দেশজ উৎপাদন গণনায় কোনটি ধরা হয়? চূড়ান্ত দ্রব্য ও সেবার মূল্য। এরপর দেখো, সিসি এর পূর্ণরূপ কি? খাতায় লিখো উত্তরটা, বা কমেন্ট বক্সে লিখো, মিলিয়ে নাও। সিসি হচ্ছে কি ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। এরপর দেখো, উপসি কি বলেছি, তোমরা কথা খেয়াল করেছো কিনা, তাহলে দিতে পারবে উত্তর। উপসিটা হচ্ছে কি উচ্চ ফলনশীল বীজ। তাহলে এখন তোমরা বাড়ির কাজ লিখে নাও, খাতায় লিখে নাও বাড়ির কাজ। মোট দেশজ উৎপাদনে গণনা করা হয় না এমন সব দ্রব্য ও বিষয়ের একটি তালিকা প্রস্তুত করবে। অর্থাৎ দেশজ উৎপাদনে গণনা করা হয় না এরকম কিছু উদাহরণ দিয়ে একটি তালিকা তৈরি করবে। তাহলে সবাই ভালো থাকো, তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।